আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার দ্বারা ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ভারতে পালিয়েছে এবং ভারতে পালিয়ে যাওয়ার পর তার মন্ত্রী বাহিনী মূলত মানি লন্ডারিং বাহিনী, এরা বেশ কয়েকজন দেশে বিদেশে পালিয়েছে এবং বহু সংখ্যকই দেশের মধ্যে আবদ্ধ অবস্থা আছে। কেউ কেউ আটককৃত অবস্থা আছে, কেউ কেউ কারো কারো হেফাজতে রয়েছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার শেখ হাসিনা ভারতে পালিত বা আশ্রিত থাকলেও বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের জনগণ কি শেখ হাসিনার অচ্যুত ছায়ায় বা শেখ হাসিনার অপছায়া থেকে এখনো মুক্তি পেয়েছে কিনা, সেই বিষয়ে আমরা যদি একটু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি তাহলে দেখতে পারবো শেখ হাসিনা একটা বড় শয়তান, যিনি ভারতে পালিয়েছেন। কিন্তু শয়তানের যে বড় বা শয়তানের যে অনুষঙ্গ দল, সহযোগী যারা বাংলাদেশ সরকারের বাংলাদেশ ভারত লীগ সরকারের যারা ছাত্রলীগ, ভারত লীগ নামে যারা পরিচিত ছিল, তারা এখনো বাংলাদেশে অবস্থান করছে। তারা বিভিন্নভাবে বাংলাদেশের থেকে বাংলাদেশের আলো বাতাস ব্যবহার করে বাংলাদেশের মানুষের উপর এখনো আওয়ামী লীগের পারপাস সার্ভ করতেছে। যেমন তারা কখনো কখনো হিন্দু হয়ে আসতেছে, তারা কখনো কখনো ডাকাত লীগ হয়ে ফেরত আসতেছে, কখনো কখনো তারা ইসকনের সদস্য হয়ে ফেরত আসতেছে। এইসব কথা বলার উদ্দেশ্য হলো এই, বাংলাদেশে এখন ইন্টার্ন গভর্নমেন্ট রয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, শেখ হাসিনা সরকার যদি কোনোভাবে বাংলাদেশে ফেরত আসে, যদিও শেখ হাসিনা সরকার বাংলাদেশে ফেরত আসার আর কোনো সম্ভাবনা নেই, কারণ আমার পার্সোনাল মতামত থেকে এটাই বুঝি শেখ হাসিনা হবে দ্বিতীয় সাদ্দাম হোসেন। এরপরেও যদি আমরা 1% সম্ভাবনা থেকে বলি, যদি শেখ হাসিনা সরকার বাংলাদেশে বা শেখ হাসিনার দলীয় ডাকাত লীগ বাহিনীর কেউ যদি কোনোভাবেই বাংলাদেশের ক্ষমতায় আবার অধিষ্ঠিত হয়, সেই ক্ষেত্রে আপনাদেরকে কি ধরনের মূল্য পরিশোধ করতে হবে সেটা শেখ হাসিনা নিজেই কয়েকদিন আগে তার একটা যে কল রেকর্ড ফাঁস হয়েছে, সেই কল রেকর্ডে তিনি নিজেই বলেছেন যে বাংলাদেশের মানুষকে কি ধরনের মূল্য পরিশোধ করতে হবে। চলুন আপনাদেরকে শেখ হাসিনার ফাঁস হওয়া কল রেকর্ডের মানুষ হত্যার পরিকল্পনা শোনাই। 227টা মার্ডার কেস। জি, আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। জি, এক মামলার যে শাস্তি, আরে 200 মামলা সেই শাস্তি, তাই না? জি, তো ঠিক আছে, সেই শাস্তি নেবো, কিন্তু তার আগে ওই 200 হিসাব করে নেবো, জি, মাথায় থাকে। ইনশাআল্লাহ আর পারবো না। সেকেন্ড, বিবিসির তথ্য অনুযায়ী বা প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনার বিগত 15 বছর ধরে, বিগত শাসন আমলে 15 বছরে শেখ হাসিনার সরকার বিদেশি পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনার সরকার 15 লাখ কোটি টাকা বাংলাদেশের জনগণের উপর ঋণের বোঝা রেখে পালিয়েছে। অথচ তিনি যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সেই ঋণের পরিমাণ ছিল হচ্ছে 2 লক্ষ কোটি টাকার মতো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অনুষঙ্গ যেসব উপদেষ্টা রয়েছেন, তারা বাংলাদেশকে রিকভারি করার চেষ্টা করছেন এবং বাংলাদেশের মানুষকে সার্ভ করার চেষ্টা করতেছেন। বাট এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, বিকজ বিগত 15 বছর ধরে বাংলাদেশের ব্যাংক, বীমা, অফিস, আদালত যেভাবে আওয়ামী লীগ সরকারকে একচেটিয়াভাবে সহযোগিতা করে গিয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগকেই তারা সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে গিয়েছে, সেই সব ক্ষেত্রে থেকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এখন একটা তলাবিহীন ঝুড়ির মতো অবস্থায় পড়ে গিয়েছে, যেই কারণে বাংলাদেশকে রিকভারি করতে বা কামব্যাক করতে কিছুটা সময়ের প্রয়োজন। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো, শেখ হাসিনা ভারতে পালিয়ে থাকলেও শেখ হাসিনার পারপাস বা বাকশালী ক্ষমতার যে নেত্রী, সভানেত্রী শেখ হাসিনা, একে যারা সার্ভ করত, একে যারা সবসময় তেল মর্দন করত, এই আওয়ামী লীগ, এই ডাকাত লীগ এবং এই ভারত লীগের প্রত্যেকটা অ্যাক্টিভ কর্মীকে যদি স্ক্রিনিং এর মাধ্যমে ফিল্টার আউট করে প্রত্যেক অফিস, প্রত্যেক আদালত, প্রত্যেক বিমা সেন্টার, প্রত্যেকটা এনএসআই, ডিজিএফআই, সরকারি বেসরকারি, গ্রাম মহল্লা, প্রত্যেকটা জায়গা থেকে যদি তাদেরকে স্ক্রিনিং করে ফিল্টার আউট করে তাদের যদি যথাযথ শাস্তি নিশ্চিত করা না যায়, সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের এই জনগণকে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অবশ্যই চরম মূল্য দিতে হবে। সেটা অর্থনৈতিকভাবে, সেটা রাজনৈতিকভাবে, সেটা ভৌগোলিকভাবে। এখন এই শেখ হাসিনা সরকারের আলটিমেট ডিজায়ার হলো বাংলাদেশকে যে কোনো ভাবে অস্থিতিশীল করে দেওয়া। শেখ হাসিনার গুন্ডা পান্ডা লীগের ডিজায়ার এই বাংলাদেশের মানচিত্রকে ভারতের হাতে তুলে দেওয়া, এবং সে যে কোনো মূল্য এই বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক
দাঙ্গা এবং এই বিভিন্ন গোষ্ঠীর উপদলে কোন দলে বিভক্ত করে বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের মুখে ঠেলে দিতে চায়। এটা হচ্ছে শেখ হাসিনার একটা প্রতিহিংসা প্রণয়নমূলক একটা সিদ্ধান্ত। অথচ 2009 সালে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করে তখন সমগ্র বাংলাদেশের মানুষের ঋণের পরিমাণ ছিল 2,76,830 কোটি টাকা এবং দৈনিক ইত্তেফাকের দেওয়া তথ্য মতে পরিসংখ্যান বলছে বিগত শেখ হাসিনার ডাকাত আমলে 15 বছরে সে 100 বিলিয়ন টাকা সে দেশ থেকে পাচার করেছে। এর মধ্যে শুধু তার আস্থাভাজন চিরয়ের ব্যবসায়ী এস আলম গ্রুপ একাই 2 লাখ কোটি টাকা আত্মসাৎ করেছে। এ হলো শেখ হাসিনার বিশ্বস্ত আস্থাভাজন ব্যবসায়ী এবং এরা শেখ হাসিনার সবচেয়ে আস্থাভাজন লোক যারা জনগণের টাকা প্রতিনিয়ত দেশ থেকে বিদেশে মানি লন্ডারিং করেছে। ইভেন শেখ হাসিনা নিজেও, তার পুত্র জয়, তার মেয়ে পুতুল, এদের নামে প্রত্যেক বছর প্রতি মাসে মিলিয়ন টাকা বাংলাদেশের টাকা বিদেশে পাঠিয়েছে। যায় দিনের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা সরকার বিগত 15 বছরে 700 বেশি মানুষকে গুম করেছে। তার মধ্যে এখনো 200 জন মানুষ নিখোঁজ অবস্থায় রয়েছে, যাদের এখনো খুঁজে পাওয়া যায়নি। বিএনপি নেতা ইলিয়াস আলীকে খুঁজে পাওয়া যায়নি। শেখ হাসিনার সরকার আবু তাহা আদনানকে গুম করেছিল, ব্রিগেডিয়ার আজমিকে গুম করেছিল এবং প্রথম আলোর দেওয়া রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা সরকার, ভারত লীগ, শেখ হাসিনা, ভারত এবং ডাকাত লীগ মিলে বাংলাদেশের সাধারণ মানুষকে বিচার বহির্ভূতভাবে 1926 জন মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করছে। কোনো কারণ ছাড়াই বিচার বহির্ভূতভাবে শেখ হাসিনা সরকার 2000 মানুষকে তারা হত্যা করেছে। এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করা ডেলি স্টার মাহফুজ আনাম আওয়ামী লীগের ডিপ স্টেট হিসাবে কাজ করে। সেই ডেলি স্টারের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা সরকার 2014 সালের নির্বাচনে 153টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, অর্থাৎ সেখানে কোনো প্রার্থী ছিল না, এই 153টা সিটে সে আওয়ামী লীগের সিলেক্টিভ মন্ত্রীগুলো বসিয়েছিল। 2018 সালে শেখ হাসিনা সরকার রাতের ভোট করলো, দিনের ভোট রাতে করলো। এটা পুরো পৃথিবী জানে যে শেখ হাসিনা সরকার 2018 সালে একটা দিনের ভোট রাতে করে নিয়েছে। এবং 2024 সালে শেখ হাসিনা সরকার বিরোধী দলের উপস্থিতিতে শেখ হাসিনা সরকার তাদের নিজেদের আওয়ামী লীগ পদপ্রার্থীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করে দামি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের সাংবিধানিক ভোটের অধিকার চুরি করে পুনরায় ক্ষমতায় আসে। এখন আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, সাম্প্রদায়িক বাংলাদেশে রূপান্তর করার জন্য যে ইসকন, হিন্দু, এরা যে একটা বড় আন্দোলন করতেছে বা এরা এখন একটা বাংলাদেশকে বহির্বিশ্বে একটা সাম্প্রদায়িক কান্ট্রি হিসেবে পরিচিত করার জন্য একচ্ছত্রভাবে কাজ করে যাচ্ছে। এরা কিন্তু এই প্রত্যেকটা হিন্দু এবং ইসকন এরা প্রত্যেককেই আওয়ামী লীগের এবং বাংলাদেশ ভারত ডাকাত লীগের একটা অ্যাক্টিভ কর্মী। আমি প্রত্যেক হিন্দুদেরকে বলছি না, কিন্তু যে সকল হিন্দুরা এই বিগত 15 বছরে শেখ হাসিনার অত্যাচারী এবং শেখ হাসিনার হত্যা, গুম, আয়না ঘরে নির্যাতনের এদের কোনো ধরনের রেসপন্স ছিল না, এরা কোনো ধরনের প্রতিবাদ উচ্চবাচ্য কোনো শব্দ করেনি এবং এই ইসকন এবং এই হিন্দুরাই এখন শেখ হাসিনার পারপাস সার্ভ করার জন্য তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা সাম্প্রদায়িক ট্রাম্প কার্ড খেলতে যাচ্ছে এবং সেই সাম্প্রদায়িক ট্রাম্প কার্ড খেলে বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাওয়ার চিন্তা করতো। আওয়ামী লীগ এর ডেফিনেশনটা এরকম, হিন্দু ইসকন ইকুয়াল টু বাংলাদেশ আওয়ামী লীগ। এবং আপনাদেরকে আরো একটা কথা মনে করিয়ে দিতে চাই, আহমদ সাহেব একটা কথা বলেছিলেন, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশটাকে স্বাধীন করেছিল সেই দেশটা ভারতীয় উপমহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা রাষ্ট্র, যেই কারণে এই বাংলাদেশের প্রতি ভারতের একটা নগ্ন দৃষ্টি সেই বহু বছর আগে থেকে যুগ ধরে চলে আসছে। আমাদের উচিত বাংলাদেশের প্রত্যেকটা জনগণের উচিত হবে বাংলাদেশের সার্বভৌমত্বর বিষয় খেয়াল রেখে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিষয় খেয়াল রেখে, বাংলাদেশের ভারতীয় নগ্ন হস্তক্ষেপকে উপেক্ষা করে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। আদারওয়াইজ আমরা ভারতকে যদি বাংলাদেশ থেকে, ভারতের কালো হাতকে যদি আমরা বাংলাদেশের মাটি থেকে উপড়ে ফেলতে না পারি, আমাদের অদূর ভবিষ্যতে যেভাবে আমাদেরকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করা হয়েছে 1971 সালে এবং 1974 সালে যেভাবে সিকিমকে তাদের ভারতের একটা স্টেট হিসাবে গণ্য করেছে, অদূর ভবিষ্যতে আমাদেরকে ভারতের একটা স্টেট হিসাবে আমাদেরকে ভারতের সাথে ভারতের মুসলিমরা এখন যে ধরনের অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক একই ধরনের পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। এবং আবার মনে করাই দিতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ মানেই হচ্ছে ভারতীয় আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ মানেই হচ্ছে এ দেশের সার্বভৌমত্ব লুণ্ঠনকারী লীগ। অতএব এদেরকে শাস্তি নিশ্চিত না করতে পারলে আপনার ভবিষ্যৎ অন্ধকার। আবার শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।